কি? হ্যাঁ, সেতুতে দাঁড়িয়ে নদীতে মাছ দেখা হচ্ছে। বলি, আমার দোকানে যে বাকি খেয়েছো সে টাকাকে দেবে শুনি। টাকা বাকি খেয়ে দেখছি গা ঢাকা দিয়েছো, আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ ভাতের হোটেল বন্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়। অন্য দিনের চেয়ে আজ কাস্টমার একটু বেশি এসেছে দোকানে। আমার হোটেল খুন্তিপুরের সব থেকে বিখ্যাত হোটেল। বহু দূর থেকে মানুষ এই হোটেলে খেতে আসে। হোটেল মালিক হিসেবে আমার কাছে একটা গর্বের বিষয় এটা। আমি শ্রীকান্ত নাথ, মা বাবার একমাত্র সন্তান। বাবা মারা যাওয়ার পর তার ছোট হোটেলটি আমিই দেখাশোনা করছি। হাঁটতে হাঁটতে আমি পচা নদীর সেতুর কাছে চলে আসলাম। নদীর নাম পচা হলেও এই নদীর ভারী গুণ। শান্ত এই নদীর বুকে আগে কত নৌকা বয়ে চলত, কিন্তু কয়েকদিন থেকে এই নদীতে আর কোনো নৌকা চলাচল করতে দেখা যায় না। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে। যদিও গ্রামের সব বিষয়ে আমার কোনো তেমন আগ্রহ নেই, আমি আমার হোটেল নিয়েই রাত দিন ব্যস্ত থাকি। কাস্টমারকে কীভাবে খুশি করা যায় সেই নিয়েই ভাবতে থাকি। নদীর সামনে আসতেই সকালবেলার ঘটনা আমার মনে পড়ে গেল। সকালে হরণ দাদার লাশ ভেসে উঠেছিল এই নদীতে। পুলিশ লাশ পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে গেছে। লোকটা একটু কিপটে হলেও ভালো ছিল। কোনো রকম ঝামেলা সে পছন্দ করতো না। হঠাৎ কী কারণে তার মৃত্যু হলো তা বুঝতে পারছি না। তার যে কোনো শত্রু আছে এটা ভাবতেই পারছি না। গ্রামের শেষ মাথায় তার ছোট্ট একটা চায়ের দোকান ছিল। সেই দোকানের ইনকাম দিয়েই তার সংসার চলত। সংসারে তার আপন বলতে তার স্ত্রী ছাড়া আর কেউই নেই। হরণ দাদার বইয়ের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। তবে গ্রামের আরও কিছু মানুষ বলছে ভিন্ন কথা। এই নদীটি নাকি অভিশপ্ত হয়ে গেছে। রাতের বেলা নদীর ঘাটে সম্পূর্ণ অচেনা মানুষ ঘোরাফেরা করে, সেতুর উপর দিয়ে থাকে। তারাই নাকি হরণ দাদাকে মেরেছে। গ্রামের মানুষদের কথা শুনে মা আমাকে রাতে বেরোতে নিষেধ করেছে। এসব আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, তবে একেবারে সম্পূর্ণ ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না। আমি সেতুতে ওঠার আগে কিছুক্ষণ নদীর ঘাটে বসি। আগে এই ঘাটে বসে মাঝিদের নৌকা পারাপার দেখতাম। তখন কোনো সেতু ছিল না, নীরব নিস্তব্ধ পরিবেশ এই নদী। চারপাশ ঘন গাছপালা হওয়ায় বাতাসের আনাগোনা নদীর ঘাটে সবসময় আছে। কারেন্ট চলে গেলে গ্রামের মানুষরা এই নদীর ঘাটে এসে বসে থাকে। নদীর ঘাট থেকে বাঁশের সেতুর দিকে তাকাতেই আচমকা আমার শরীর শিউরে ওঠে। বাঁশের সেতুর উপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। মেয়েটার বয়স আনুমানিক 22 থেকে 25 হবে। এই মেয়েটাকে এই গ্রামে এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমি উঠে বাঁশের সেতুর কাছে গেলাম। মেয়েটা আমার দিকে এখনো তাকিয়ে আছে। মাছ দেখবেন? এই দেখেন। মেয়েটা আমাকে পচা নদীর পানির দিকে ইশারা করলো। আমি নদীর পানির দিকে তাকাতেই শিউরে উঠলাম। নদীর পানিতে হরণ দাদাকে দেখা যাচ্ছে। আমি শিউরে উঠলাম। মেয়েটির দিকে তাকাতে প্রচণ্ড ভয় আমার বুকটা লাফিয়ে উঠল। মেয়েটি আর নেই। কি আশ্চর্য, মেয়েটা কোথায়? আর পানিতে হরণ দাদার প্রতিচ্ছবি কি করে? আমি নদীর পানির দিকে তাকাতে আবারও ভয়ে জমে যাই। নদীর পানিতে এখন হরণ দাদার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। তাহলে কি আমি ভুল দেখেছি? হরণ দাদাকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা থেকে হয়তো ভুল দেখেছি। কিন্তু এই মেয়েটাই বা এত কম সময় কি করে উধাও হয়ে গেল? তাহলে কি গ্রামের মানুষ সত্যি কথা বলছে? পচা নদীর এই বাঁশের সেতু আর নদীর মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? প্রচণ্ড ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কোনো রকম সাহস সঞ্চয় করে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। সেতু পার করবার সময় বারবার মনে হচ্ছিল পিছনে কেউ আছে, কিন্তু পিছনে তাকানোর সাহস ছিল না। প্রতিদিনের মতো আমি খুব ভোরে উঠি।
বাড়ি থেকে বের হয়ে গ্রামের পথে হাঁটছি। রাতের ঘটনা নিয়ে রাতে অনেক দুশ্চিন্তা করলেও এখন আমার মেজাজ খুবই ফুরফুরে আছে। অতিরিক্ত চিন্তা আর ভয় থেকে আমি কাল ভুল দেখেছিলাম, হয়তো মেয়েটি হয়তো গায়েরই কেউ হবে। সব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে আমি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার সময় পচা নদীর ঘাটে এসে কিছুক্ষণ বাঁশের সেতুতে দাঁড়িয়ে নদীর পানির দিকে তাকিয়ে থাকি। স্বচ্ছ এই পানির দিকে তাকালে মন জুড়িয়ে যায়। প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। অন্ধকারে গ্রামের পথ ধরে হাঁটছি। আজ গ্রামের পরিবেশ অন্য দিনকার চেয়ে অনেক বেশি নিস্তব্ধ। ঝিঝি পোকাদের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। গ্রামের এই শান্ত রাতের পরিবেশ আমার বেশ ভালোই লাগছে। মায়ের শত বাধা সত্ত্বেও আমি রাত করেই বাড়ি ফিরি। এ নিয়ে রোজ সকালে মা চিৎকার চেঁচামেচি করে অবশ্য। হাঁটতে হাঁটতে আমি পচা নদীর ঘাটে চলে আসি। তবে আজ কিছুটা ভয় করছে, মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। মনের ভয়টাকে প্রশ্রয় না দিয়ে আমি সেই বাঁশের সেতুতে উঠতে যাব। ঠিক সেই সময় আমার মনে হলো আমার পিছনে কেউ আছে। চট করে পিছনে ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। মনের ভুল ভেবে হাঁটতে শুরু করলাম। তখনই একটা বরফ শীতল হাত আমার কাঁধে রাখল কেউ। ভয় ও আতঙ্কে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। একটা শীতল তরল স্রোত আমার গলা বেয়ে নেমে যায়। ধীরে ধীরে পিছনে ফিরে তাকাই। নিজের চোখকেই যেন আমি বিশ্বাস করতে পারছি না। মৃত মানুষ আমার সামনে দাঁড়িয়ে। যাকে আমরা গতকাল লাশ দিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, সেই হরণ কাকা আবার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এ কি হরণদা, তুমি এখানে কি করে? অবাক করছিস তাই না? আমিও অবাক হই তোদের সাহস দেখি। অতিমাত্রায় সাহস দেখাতে গিয়ে প্রাণটা হারালাম। একই ভুল তোকে করতে দেখে কি চুপ করে থাকি বল? মানে এইসব কি বলছো হরণ দাদা? এই চোখরা, তুই এত সাহস দেখাচ্ছিস কেন? তুই কি প্রাণের ভয় নেই? হরণদা, তুমি আমাকে বলো, তোমাকে কারা মেরেছে? বললি কি তুই বিচার করবি? তুই কি আইনের লোক? আগে নিজের জীবন বাঁচা, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যা, না হয় পস্তাতে হবে। হরণ দাদার কথা শুনে ভয় আমার গলা শুকিয়ে আসে। হরণদার দিকে তাকিয়ে আমি আরো বেশি অবাক হয়ে যাই। হঠাৎ চোখে মুখে ভয় ফুটে ওঠে। মনে হচ্ছে আমার পেছনে কাউকে দেখে হরণ দাদা ভয় পাচ্ছে। আমি ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকাই। কি, এ তো সেই মেয়ে যাকে আমি গতকাল রাতে বাসের সেতুর উপরে দেখেছিলাম। মেয়েটিকে দেখেই হরণ দাদা ভয় পাচ্ছিল কেন? আমি সামনে ফিরে হরণ দাদাকে দেখতে পাইনি। সে হঠাৎ উধাও হয়ে যায়। এই মেয়েটিকে দেখি কি হরণ দাদা চলে গেছে? কে আপনি? এত রাতে এই বাসের সেতুতে কি করছেন? দিনকাল ভালো জানেন না? তুমি কি জানো না, আজকাল এই পচা নদীর বাঁশের সেতুতে অচেনা মানুষজন দেখা যাচ্ছে। মানে? এত সাহস দেখানো আমি পছন্দ করি না। যারা যারা সাহস দেখায় তাদের আমি মেরে ফেলি। তোকেও আমি মেরে ফেলবো। ভূত দেখবি কিন্তু ভয় পাবি না, তা হবে না। আমার আসল রূপ দেখলে তুই এমনিও ভয় পাবে। মেয়েটার কথা শেষ হতে না হতেই মেয়েটি ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। চোখগুলো লাল টকটকে, যেন জ্বলন্ত আগুনের শিখা। দাঁতগুলো খুবই ধারালো, বাহিরে বের হয়ে আছে। মনে হচ্ছে এখনই আমার শরীরে মাংস ছিঁড়ে খাবে। আমার বুকটা কেঁপে ওঠে। আমি ভয়ে তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করি। বাড়ির দিকে এখন আর যেতে পারবো না, কারণ বাসের সেতুর অপর প্রান্তে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি আমাকে কিছুতেই বাড়ি যাওয়ার জন্য সেতুতে ছেড়ে দিবে না। তাই উপায় না থেকে আমি দৌড়াতে থাকি। পিছনে ফিরে দেখি মেয়েটিও আমার পিছন পিছন আসছে। শরীরের সর্বশক্তি দিয়ে আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমি আমার হোটেলের কাছে চলে আসি। হোটেলের ভিতরে ঢুকে আমি হোটেলের দরজা বন্ধ করে দিই।
বের হ, আমি তোকে ছাড়বো না। আজ পর্যন্ত আমি যাকে মারতে চেয়েছি সে আমার হাত থেকে বেঁচে ফেরেনি, তুইও বাঁচবি না। আমি তোর জন্য অপেক্ষায় আছি, তোকে আমি নিয়ে যাবই। ভয়ঙ্কর এই মেয়েটির কথায় আমার রুখ কেঁপে উঠছে। মেয়েটা আমার হোটেলের দরজায় কিল ঘুষি দিচ্ছে। সেদিন রাতে আমি আমার হোটেলে অবস্থান করি। পরদিন আমার পরিবারের লোকেরা আমাকে আমার বাড়িতে নিয়ে আসে। আমি তাদের সব খুলে বলি। আমার মা আমার খাটে বসে বসে কাঁদতে থাকে। তোরে এত করে বলেছি তুই রাতে ওই নদীর ঘাটে যাইস না। ওই নদী আর বাঁশের সেতুতে ভয়ঙ্কর কিছু আত্মা বসবাস করে। ওরা এই গ্রামের অনেক মানুষকে মেরেছে। কিন্তু মা, এই আত্মাগুলো কেন আমাদের ক্ষতি করতে চাইছে? আমি শুনেছি ওই নদীতে বহু মানুষ মারা গেছে, এগুলো তাদেরই আত্মা। ওরা এখন অনেক হিংস্র হয়েছে। এর থেকে বাঁচার উপায়? আমি আজই উজার কাছে গিয়ে এর একটা বিহিত করব, সাথে তোর জন্য একটা তাবিজ নিয়ে আসব। তার আগে তুই বাড়ি থেকে বের হবি না। ঠিক আছে মা। মা উজার বাড়িতে চলে যায়। আমি শুয়ে শুয়ে রাতের ঘটনাগুলো ভাবছি। এই আত্মারাই হরণদাদাকে মেরেছে। কাল যদি আমি আমার হোটেলে লুকিয়ে না থাকতাম, তাহলে আমিও কাল ওই রাতের ভয়ঙ্কর আত্মার হাতে মারা যেতাম। রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো মনে পড়লে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে।